বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে যা বলছে ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি। এরপর জানাবো সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নিয়াজ মারা গেছেন আজ রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতাল বা সাবেক ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল। ঢাকা ২০ ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন আসাদুল ইসলাম মুকুল। ধামরাই থেকে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত অন্য আসন জানা গেছে। এবারে জানাবো ৬৫০০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুকার। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি গাজী নজরুল ইসলামকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৬৪৬৫ জন মুক্তি বলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো কলকাতার নিউ মার্কেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী, একটি শিশু রয়েছে। এনডিটিভিকে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার দিবাগত ভোররাত শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে যা বলছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিভিন্নভাবে বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল তিনি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে, তবে তারেক রহমানকে ভারত সফরে আসতে হবে। তবে তারেক রহমানের পক্ষ থেকে বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সরকার আসলে ভারত সফরে যেতে চায়, তার আগে হাদির খুনিকে ফেরত দিতে হবে এবং শেখ হাসিনা সহ ভারতে যেসব পলাতক খুনের আসামি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। এসব ব্যাপারে আজ সাংবাদিকরা সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন যে আপনি আসলে কি বলেন এসব বিষয় যে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। ভারত আদতে বাংলাদেশের কাছে হাসিনাকে ফেরত দেবে কিনা এই প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা। জবাবে রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি হচ্ছে আলোচনাধীন, অর্থাৎ আলোচনার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি হবে না সেটি নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আসলে আমি সরাসরি বলতে পারছি না যে ফেরত দেওয়া হবে কি হবে না, শুধুমাত্র বলতে চাই আমাদের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা তারা আলোচনা করছে এবং সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে কি হবে না। আসলে মোট কথা বলতে গেলে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কারণ যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় তাহলে শেখ হাসিনার যে কার্যক্রম সেটি আর ভারত কিন্তু চালাতে দিত না। তারা শেখ হাসিনাকে এই সংবাদ সম্মেলন অবশ্যই করতে দিত না। যেহেতু শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, সুতরাং তার সংবাদ সম্মেলনকে তারা ব্যাপকভাবে গ্রহণ করেছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছে। আজ রাতে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীপু মনির বড় ভাই জে আর অদূর টিপু খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। তার দাফন এবং জানাজার বিষয়টি আজ দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন টিপু। ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নিয়াজ। গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে
তাকে আদালতে নিয়ে যায় স্বজনেরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি ধ্রুপদী সঙ্গীতা চর্চাও করতেন বলে জানা গেছে। দীপুমনির স্বামীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে শোকের বন্যা বয়ে যাচ্ছে, কারণ তিনি দীপুমনিকে অনেক আগলে রাখতেন, যত্নে রাখতেন। সেই দীপুমনির স্বামী মারা যাতে আওয়ামী লীগের একজন নেতাকর্মীর তারা আসলে নিজেদের জন্য খুবই অসহায়ত্ববোধ প্রকাশ করেছে। দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে তিনিও ছিলেন একজন গুরুত্বপূর্ণ। তবে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ডক্টর দীপুমনি তিনি কিন্তু আটক হন। মূলত শেখ হাসিনাকে নষ্ট করার বা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্রের পেছনে ডক্টর দীপুমনি কিন্তু জড়িত, কারণ তিনি আসলে যেভাবে শেখ হাসিনাকে বিভিন্ন কুপরামর্শ দিতেন সেগুলো সবার জন্য ছিল দুঃখজনক। এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল। ঢাকা 20 ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ করেছিলেন আসাদুল ইসলাম মুকুল। ধামরাই থেকে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত অন্য আসনে সাভারে গিয়ে বিএনপিতে যোগ দেয় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। রাতে নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা জানান ওই নেতা। তিনি এর আগেও এনসিপির নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে কার্যক্রম চালিয়েছিলেন। অবশেষে তিনি আবার আসলে বিএনপিতে যোগদান করে কি বোঝাতে চেয়েছেন সেটি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ যারা এনসিপি করে তারা কখনোই বিএনপিতে যোগদান করবে না, কারণ এনসিপি হচ্ছে জুলাই সনদের পক্ষে, কিন্তু বিএনপি হচ্ছে জুলাই সনদ তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেগুলো কখনোই তারা বাস্তবায়ন করবে না। সুতরাং এদের সঙ্গে আর ওদের সঙ্গে কখনোই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও নেতাকর্মীরা কেন এনসিপিকে রেখে বিএনপিতে যোগদান করলো সেসব বিষয় আসলে পরিষ্কারভাবে কেউই বলতে পারছে না। এটি সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে কার্যক্রম চালানোর ক্ষেত্রে কথাবার্তা বলেছি, তবে এ বিষয়টি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। পুরো রাষ্ট্র কাঠামো আমরা আসলে বলতে চাই যে সবকিছু আগের মতো চলছে না, সবকিছু আসলে কার্যক্রম অন্যদিকে নেওয়ার জন্য কিছু চক্র কাজ করার চেষ্টা করছে। 6,500 ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুখার। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি গাজী নজরুল ইসলামকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুখা 2010 থেকে পর্যন্ত 6,465 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার জন্য তারা আহ্বান জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি আসলে দেখার মতো কেউ নেই। অবস্থা যদি চলতে থাকে তাহলে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এজন্য সবার মধ্যে আবারও নতুন করে উদ্বেগ দেখা দিতে পারে। অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশে কিন্তু আর ভালো অবস্থানে যাওয়ার কোনো ধরনের কোনো সমস্যা যে সৃষ্টি হয়েছে সেটি দেখার মতো কেউ নেই। অবস্থা যদি ভুয়া মুক্তিযোদ্ধারা এভাবে সরকারি টাকা আত্মসাৎ করে তাহলে আর কতদিন এভাবে চলবে বলে এমন প্রশ্ন তুলেছে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা।